প্রেতাত্মা বা অলৌকিক কোনো ব্যাপারে মার্থার কোনোদিনই কোনো ধারণা ছিল না। বিশ্বাস করা তো দূরস্থ। এতদিন তার ধারণা ছিল এসব অলৌকিক অতিপ্রাকৃতের অস্তিত্ব সীমাবদ্ধ কেবলমাত্র বাচ্চাদের গল্প বইয়ের পাতায়। বাস্তবে ভূত বা আত্মা বলে কিচ্ছু নেই। কিন্তু ইদানিং যা কিছু ঘটল এই কটেজে, চেয়ার আপনা থেকে নড়া, ছোট্ট রুবির গায়ে দানবীয় শক্তি, এক চাপড়ে মায়ের হাত থেকে জিনিস ফেলে দেওয়া, ছোট্ট রুবির মুখের ভাবের অদ্ভুত পরিবর্তন, ঘরের বাতাসের অদ্ভুত হিমশীতল ভাব, তাছাড়া গত রাতে যা সব ঘটল তার সাথে, তা যেন ওর এতদিনের অবিশ্বাসের মূলেই সছরে কুঠারাঘাত করল। আর যেন মন থেকে মানতে পারছে না যে ভূত বলে কিছু হয় না। গত রাতের আর আজকের সকালের ঘটনাগুলোর কথা যত ভাবছে মার্থা, ওর মুখ ততই ফ্যাকাশে, আরও ফ্যাকাশে হয়ে আসতে লাগলো। বাড়িতে সে আর ছোট্ট রুবি ছাড়া যেখানে আর কেউ থাকতো না, অথচ রাতে মাঝে মাঝেই শোনা যেত বাড়ির ফ্লোরবোর্ডগুলো মাড়িয়ে মাড়িয়ে সারা বাড়িতে কে যেন ঘুরে বেড়াচ্ছে। বাড়ির সব জানলা দরজা ভেতর থেকে লক করে শুয়েও তাকে গত রাতে কে বা কারা যেন আক্রমণ করেছিল। কোথা দিয়ে সে ঢুকেছিল সকালে উঠে হাজার খুঁজেও সেই পথের কোনো হদিশ পায়নি মার্থা, যা দ্বারা বাইরের আক্রমণকারী ভেতরে আসতে পারে। ড্রাইভিং করতে করতে নিজের মনেই জোরে জোরে মাথা নাড়তে লাগলো মার্থা। কি হতে পারে, কি হতে পারে এসবের ব্যাখ্যা? এর কোনো না কোনো এক্সপ্লানেশন তো থাকবেই। গত রাতে যখন কেউ তার পা টেনে ধরেছিল, সে স্পষ্ট বুঝতে পেরেছিল কোনো মানুষেরই হাত ওর পা দুটোকে ধরে টানছিল। পায়ের ওপর একজোড়া কঠিন হাতের স্পর্শ সে পরিষ্কার টের পাচ্ছিল। পায়ের গোড়ালি কেউ যেন বজ্র কঠিন মুষ্টিতে চেপে ধরেছিল। এর অর্থ তখন সেই সময় বাড়ির ভেতর আরও কেউ ছিল। কাম অন মার্থা, নিজেকে উদ্দেশ্য করে নিজেই চেঁচিয়ে উঠে বলল মার্থা। স্টিয়ারিং এর ওপর ওর হাত আরও চেপে বসল। গাড়ির চাকাগুলো একবার প্রবল আর্তনাদ করে উঠেই পরক্ষণেই ফের সামনের দূরত্বকে গ্রাস করতে করতে এগিয়ে চলল। ধীরে ধীরে একসময় নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল মার্থা। স্পিডোমিটারে গাড়ির গতিবেগ ক্রমশ কমতে লাগলো। অ্যাক্সেলারেটরের ওপর ওর পায়ের চাপ ক্রমশ স্বাভাবিক হয়ে এলো। ক্রমশ সমতল ছেড়ে পাহাড়ের ওপর উঠতে লাগলো ওর গাড়ি। শহরের একমাত্র পানশালা। থানায় যাবার আগে একবার এখানে বসে সকালের কফি খেয়ে মাথাটাকে ভারমুক্ত করতে হবে। অতঃপর এখানে বসেই স্থির করতে হবে থানায় গিয়ে পুলিশকে কি বলবে আর কি বলবে না। গাড়ি থেকে নেমে এলো মার্থা। ঘড়ি দেখলো বেলা এখন 8:45। যখন রুবিকে কিচেনে বসিয়ে খাওয়াচ্ছিল তখন শেষবার ঘড়িতে দেখেছিল 8টা বাজে। গাড়ি থেকে নামার পর মার্থা অনুভব করলো এখন ওর পা দুটো ঠিকঠাকভাবে চলার মতো অবস্থায় নেই। থিরথির করে কাঁপছে এখনো। মাথাটাও এখনো কিরম ঝিমঝিম করছে। চোখের সামনে যেন কিছু দেখেও দেখতে পাচ্ছে না। সব কিছু ঝাপসা লাগছে। বুকের ভেতরে এখনো দমাদ্দম হাতুড়ি পিটছে। যা জিনিস সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে তারপরও আর কারোর মাথা ঠিক থাকে কি করে? গাড়ির সিট থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে ফেলে অন্য হাতে রুবিকে নিয়ে গাড়ির সব দরজা লক করে পানশালার দিকে এগোলো মার্থা। পানশালার সামনে কার পার্কিং এরিয়ায় একটা দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখা গেল। নিশ্চিন্ত হলো মার্থা। শহরের রেস্তোরাঁ হলো যাকে খুব বেশি ভিড় নেই আজ। অল্প ভিড় থাকলে তার পক্ষে সুবিধেই হবে। টলমল পায়ে পানশালার দিকে এগোতে লাগলো মার্থা। এই মুহূর্তে অন্য মানুষের সান্নিধ্য একান্ত দরকার তার, নইলে কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না সে। সুইং ডোর ঠেলে রেস্তোরাঁর ভেতর ঢুকলো মার্থা। বেশ ছিমছাম অভিজাত রেস্তোরাঁ। দামি দামি টেবিল চেয়ারগুলো সুসজ্জিতভাবে পংক্তি অনুযায়ী সাজানো। সেগুলোর কয়েকটাতে বেশ কয়েকজন খদ্দের বসে আছে দেখা গেল। তবে তাদের মুখ ভালো করে দেখতে পেল না মার্থা। অবশ্য সেদিকে ওর মনোযোগও নেই। দিনের বেলা বলে সিলিং থেকে খুব অল্প পাওয়ারের রঙিন আলো জ্বলছে। ওপাশে কাউন্টারের কাছে সিলিং থেকে একটা হ্যাঙ্গিং টিভি ঝোলানো। টিভিটা চলছে। রেস্তোরাঁ রান্নাঘর থেকে ভেসে আসছে বাসন কোসনের ঠুংঠাং শব্দ। নাকে আসছে কফির সুঘ্রাণ। হাঁফ ছাড়ল মার্থা। খুব ভালো লাগছে তার পরিবেশটা। ওই মৃত্যুবুড়ি থেকে পালিয়ে মানুষের মাঝে এসে বেশ লাগছে তার।
ভেতরে ঢুকে সবে কয়েক পা এগিয়েছে মার্থা, হঠাৎ একটা পরিচিত গলার স্বরে চমকে একটা টেবিলের দিকে দৃষ্টি নিবদ্ধ করল সে। মার্থা, রুবি, ওদের দুজনের নাম সম্বোধন করে কেউ যেন ডেকে উঠল। চমকে উঠে মার্থা কণ্ঠস্বর অনুসরণ করে দেখল কাছেই একটা টেবিলে বসে আছেন মিসেস স্টকওয়েল, রুবির ন্যানি। হতভম্ব মার্থার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো, আপনি আপনি এখানে এই সময়? এত দূরের এই পাবে এই সময় মিসেস স্টকওয়েলকে বসে থাকতে দেখবে তার স্বপ্নেও ভাবতে পারেনি মার্থা। কিন্তু মনের এই বিক্ষিপ্ত অবস্থায় অপরিচিত জায়গায় পরিচিত মানুষকে কাছে পেয়ে সে বিস্ময়ের চেয়ে খুশিই হলো বেশি। হাত বাড়িয়ে পাশের চেয়ারটা দেখিয়ে মিসেস স্টকওয়েল বললেন, বসো এখানে। আমিও তো অবাক হচ্ছি তুমি এখানে এত দূরে হঠাৎ কি করে এলে। মার্থা মিসেস স্টকওয়েলকে ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। ওর বুকের ওঠাপড়া তখনও চলছে দ্রুত লয়। মার্থার কোল থেকে রুবিকে নিজের কোলে নিয়ে নিলেন মিসেস স্টকওয়েল, যাতে মার্থা আরও সহজভাবে বসতে পারে। মার্থার দিকে সেন দৃষ্টি নিবদ্ধ রেখে মিসেস স্টকওয়েল বললেন, কি ব্যাপার মার্থা, তোমাকে এত উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? ইতিমধ্যে রেস্তোরাঁর ওয়েটার এসে মার্থার কাছে কফির অর্ডার নিয়ে গেল। ওয়েটার চলে যেতে মিসেস স্টকওয়েল ফের প্রশ্ন করলেন, কি ব্যাপার মার্থা, কিছু বলছো না যে? এনি প্রবলেম? মার্থা এতক্ষণ টেবিলের ওপর দুহাতের কনুইয়ে ভর দিয়ে দুহাতের চেটোয় মুখ ঢেকে বসেছিল। মিসেস স্টকওয়েলের প্রশ্নটা কানে যেতেই সে এবার প্রায় আর্তনাদ করে উঠে বলল, ওহ মিসেস স্টকওয়েল, আসলে আসলে কোথা থেকে শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। মিসেস স্টকওয়েল কিছু না বুঝতে পেরে তাকিয়ে রইলেন মার্থার দিকে। হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার গালে ওগুলো কিসের দাগ মার্থা? মনে হচ্ছে কিছুতে যেন আঁচড়ে দিয়েছে তোমার গালে। সকালে ঘুম ভেঙে উঠেই আজ মার্থা টের পেয়েছিল ওর গালের জায়গাটায় যেন চিনচিন করছে, কিন্তু তখন ওর মনের এমন অবস্থা যে চিনচিনে ভাবটা টের পেয়েও টের পায়নি সে। কিন্তু মিসেস স্টকওয়েলের কথায় নতুন করে যেন আবার সব কিছু অনুভব করতে পারল, যেন অনুভব শক্তি ফিরে এলো তার মধ্যে। চকিতে ওর হাতটা পৌঁছে গেল নিজের গালে, তরল জাতীয় কিছু টের পেল আঙুলের ডগায়। তারপর চোখের সামনে নিয়ে এসে দেখল তরল জিনিসটা রক্ত, হ্যাঁ তার নিজেরই রক্ত। আর গালে যে চিনচিনে ভাব, সেটার কারণ গালের ওই জায়গায় কেউ যেন সূক্ষ্ম ধারালো নখ দিয়ে ফালি ফালি করে চিড়ে দিয়েছে। চোখের কিছুটা নিচ থেকে নিয়ে নাক পর্যন্ত বিস্তৃত চেরা দাগ। কিভাবে হলো এরকম? মার্থাকে আঙুলের ডগায় স্থির রক্তবিন্দুটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে দেখে মিসেস স্টকওয়েল বললেন, তোমার চোখের নিচে এত কালি কেন? রাতে ঘুমোওনি মনে হচ্ছে। আর এত বিবর্ণ লাগছে কেন তোমার মুখ? চুলগুলো উস্কো খুস্কো, কি ব্যাপার বলো তো? মিসেস স্টকওয়েলের একটি প্রশ্নেরও জবাব দিতে পারল না মার্থা। সে শুধু বিস্ময়াবিষ্ট হয়ে বিহ্বলভাবে একবার তার দিকে আর একবার আঙুলের ডগায় স্থির রক্তবিন্দুটার দিকে তাকিয়ে রইল। তারপরেই যেন সম্বিত ফিরে ফের ডুকরে কেঁদে উঠে বলল, ও গড, আমার দিকে একবার মুখ তুলে দেখো ভগবান, একবার আমার দিকে চেয়ে দেখো। গলার স্বর যতটা সম্ভব খাদে নামিয়ে চাপা স্বরে মিসেস স্টকওয়েল বললেন, শান্ত হও মার্থা, মনে হচ্ছে তোমার একটা কিছু প্রবলেম হয়েছে। তুমি ওয়াশরুমে চলো, ওখানে নিজের সুরত ঠিক করে এসো। তোমাকে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর রাস্তায় ঘোরা কোনো পাগলি নয়তো চালচুলোহীন কোনো ভবঘুরে মেয়ের মতো দেখাচ্ছে। চলো এসো আমার সঙ্গে ওয়াশরুমে। মার্থাকে একরকম হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে চললেন মিসেস স্টকওয়েল। রেস্তোরাঁর অন্যান্য গুটি কয়েক কাস্টমার যারা তখনও বসে প্রাতরাশ খাচ্ছিল, তারা অদ্ভুত দৃষ্টিতে মার্থা আর মিসেস স্টকওয়েলের দিকে তাকিয়ে রইল।
ওয়াশরুমের দরজার কাছে এসে মিসেস স্টকওয়েল বললেন, এই হ্যান্ডব্যাগে তোমার চিরুনি হেয়ার ব্যান্ড আছে তো? অস্ফুট গলায় মার্থা বলল, জানি না, দেখছি। বলে সে নিজের হ্যান্ডব্যাগ হাতড়াতে লাগলো। শেষমেশ ব্যাগের ভেতর একটা ছোট লেডিস চিরুনি আর হেয়ার ব্যান্ড দেখতে পেয়ে মনে মনে নিজেকে ধন্যবাদ দিল মার্থা। ভাগ্যিস এই দুটো জিনিস আগে থাকতেই তার ব্যাগে রাখা ছিল, নইলে বলতে গেলে এই ব্যাগটা ছাড়া বাড়ি থেকে আর কিছুই নিয়ে আসতে পারেনি সে। মিসেস স্টকওয়েল বললেন, গুড, যাও ভেতরে গিয়ে চুলটা ভালো করে আঁচড়ে ব্যান্ডটা মাথায় দিয়ে এসো। মুখটা ফেস ওয়াশ নয়তো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নাও। মার্থা ঢুকে গেল ওয়াশরুমের ভেতর। মিসেস স্টকওয়েল রুবিকে কোলে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করতে লাগলেন। মিনিট 5-7 ভেতর মার্থা বেরিয়ে এলো বাইরে। তাকে এখন বেশ অন্যরকম লাগছে। চুলগুলো আর আগের মতো উস্কো খুস্কো নেই, মুখের মলিন ভাবটাও অনেকটা দূর হয়েছে, গালের ক্ষতটাও খানিকটা ম্লান হয়েছে। দুজনে আবার এসে বসলেন টেবিলে। বসতেই ওয়েটার এসে মার্থার সামনে এক মগ হট কফি এনে রাখল। খানিকটা ধাতস্থ হবার পর মার্থা বলল, সরি মিসেস স্টকওয়েল, গত রাতটা আমাদের খুবই খারাপ কেটেছে। খুবই ভয়ানক একটা রাত কাটিয়েছি আমরা। রুবির পরনের পোশাকটা ঠিক করে দিতে দিতে নম্র স্বরে মিসেস স্টকওয়েল বললেন, সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি মার্থা। রুবির হাত পা তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দেখছি। মোজা টোজা আছে তোমার ব্যাগে? মার্থা নিজের ব্যাগ হাতড়াতে লাগলো। বলল, আছে মনে হয়, এই যে পেয়েছি। বলে মোজা দুটো এগিয়ে দিল মিসেস স্টকওয়েলের দিকে। রুবির পায়ে মোজা দুটো পরিয়ে মিসেস স্টকওয়েল বললেন, তুমি এখন আমার সঙ্গে ফিরে চলো মার্থা। মার্থা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? মিসেস স্টকওয়েল বললেন, আমাদের গ্রামে। মার্থা এবার প্রায় অস্ফুট আর্তনাদ করে উঠে দুহাত জোরে জোরে নাড়াতে নাড়াতে বলল, না না না, আমি যাব না, আমি ফিরে যাব না এই বাড়িতে আর, কিছুতেই না। শান্ত গলা এবার মিসেস স্টকওয়েল বললেন, তোমাকে ওই বাড়িতে ফেরার কথা বলছি না মার্থা। তুমি যদি চাও তোমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব আমি, চাইলে আমার বাড়িতেও থাকতে পারো। মার্থা চুপ করে রইল এবার। রুবিকে কোলে নিয়ে এবার মিসেস স্টকওয়েল উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, এসো আমার সঙ্গে। মিসেস স্টকওয়েল ছেলের সঙ্গে পাবে এসেছিলেন। ফেরার সময় তিনি মার্থার গাড়িতে ফিরতে লাগলেন। মার্থাকে ড্রাইভিং করতে দিলেন না, নিজেই ড্রাইভিং করতে লাগলেন। তার ছেলে ওদের নিজেদের গাড়িটা চালিয়ে নিয়ে আসতে লাগলো পেছনে পেছনে। গ্রামে পৌঁছে মিসেস স্টকওয়েল সোজা চলে এলেন শিপটন অ্যাবের ওই ক্যাফেতে। মার্থা প্রশ্ন করল, এখানে নিয়ে এলেন কেন? মিসেস স্টকওয়েল বললেন, তোমার কফির চেয়ে এখন কিছু স্ন্যাক্স আর ঠান্ডা পানীয় মুখে দেওয়া দরকার বলে আমি মনে করি। তুমি এখনো পুরোপুরি নর্মাল হতে পারোনি। তুমি এসো আমার সঙ্গে। শিপটন অ্যাবের সেই পরিচিত পাবে বসে ফ্রেশ বেকড ক্রয়েসেন্ট আর ক্যাপুচিনো সহযোগে কিছু স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর মার্থাকে কিছুটা সুস্থ দেখাতে লাগলো। ক্লান্ত চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে এসে পুরো পাবটাকে দেখতে লাগলো। তখনই খেয়াল হলো ওদের টেবিল থেকে কয়েক হাত দূরে একটা লম্বা মতো লোক দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে লোকটি মার্থাকে লক্ষ্য করছিল। সে এবার এগিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করল, আপনি কি মার্থা? মার্থা আর্মস্ট্রং? মিসেস স্টকওয়েল একবার সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন মার্থার দিকে। তার মনে হলো এই লোকটি হয়তো মার্থার পূর্ব পরিচিত। মার্থাও এক ঝলক লোকটির দিকে দেখে পরক্ষণেই মিসেস স্টকওয়েলের দিকে তাকিয়ে ফের লোকটির দিকে তাকিয়ে খানিকটা দ্বিধাজড়িত গলায় বলল, হ্যাঁ, আমি মার্থা আর্মস্ট্রং। লোকটি যেন খুশি হয়েছে এবার এরকম ভাবে বলল, গ্রেট! এই অদামের নাম উইল পিটারসন। আমি এসেছি স্কটল্যান্ড থেকে আপনাকে সাহায্য করার জন্য। বলতে বলতে মার্থার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল লোকটি।
মার্থা কিন্তু করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল না। সে একই রকম সন্দিগ্ধ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল। লোকটি মানে উইল পিটারসন কিন্তু মার্থার ব্যবহারে একটুও অসন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আপনার বান্ধবী শিউ ব্রাইস আমাকে বলে দিয়েছেন যে বর্তমানে আপনি যে বাড়িটিতে ভাড়া আছেন সেই বাড়িতে কিছু একটা প্রবলেম আছে, তাই তিনি আপনার কাছে আমাকে সাহায্য হিসেবে পাঠিয়েছেন। বুঝলেন? 20 মিনিট পর মার্থাকে দেখা গেল ক্যাফের বাইরে সেই উইল পিটারসন নামের লোকটির সাথে বাক্যালাপে মগ্ন। সে তখন ইতিমধ্যে আরো স্বাভাবিক হয়ে গিয়েছে, আগের চেয়ে অনেকটা বেটার ফিল করছে। রুবি মিসেস স্টকওয়েলের কোলে, ওকে নিয়ে মিসেস স্টকওয়েল মার্থা আর মিস্টার পিটারসনের থেকে কিছুটা দূরত্বে বসে দুজনকে লক্ষ্য করছেন। রুবির দিকে তাকিয়ে মিস্টার পিটারসন বলে উঠলেন, আপনার মেয়েটি কিন্তু বেশ খাসা। মার্থা লোকটিকে অন্য প্রসঙ্গে যেতে দিল না। লোকটিকে নাকি তার বান্ধবী শিউ পাঠিয়েছে, অতএব একে ভালো করে বাজিয়ে দেখা দরকার তার। এই লোকটা তার প্রয়োজনে লাগতে পারে। তাই সে মিস্টার পিটারসনকে জিজ্ঞেস করল, শিউ আপনাকে এখানে হঠাৎ কেন পাঠালো বলুন তো? মিস্টার পিটারসন মার্থার হঠাৎ এরকম একটা প্রশ্নে একটুও বিচলিত হলেন না। তিনি বললেন, আপনার বান্ধবী আপনাকে কি বলেছিল? তিনি ইউনিভার্সিটির একটা কোর্স কমপ্লিট করতে ব্যস্ত। এখন কয়েকটা ফিচার লেখা শেষ করতে হবে তাকে, ঠিক কি না? মাথা নাড়ল মার্থা, ঠিক। মিস্টার পিটারসন বললেন, তা এজন্য তিনি রিসেন্টলি বেশ কয়েকজনের সাথে ইন্টারভিউ নিয়েছেন, যাদের মধ্যে আমি ছিলাম অন্যতম একজন। হ্যাঁ, আমি একজন প্যারাসাইকোলজিস্ট। আমি এখনো প্যারাসাইকোলজিস্ট হইনি, কিন্তু প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করি, মানে স্টুডেন্ট। মার্থা এবার অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল পিটারসনের দিকে। পিটারসন ভাবলেন মার্থা বোধহয় তার কথার অর্থ ধরতে পারেনি, তাই সিট ছেড়ে উঠে গিয়ে পাইচারি করতে করতে ব্যাপারটা বোঝাতে গিয়ে বললেন, জানি অনেকেই প্যারাসাইকোলজি কথাটা শুনলে নার্ভাস হয়ে যায়। আসলে ব্যাপারটা হলো সাইকিক অ্যাবিলিটি বা তার কারণে যে যে ব্যাপারগুলো ঘটে তাই নিয়ে একটা বিজ্ঞানসম্মত পড়াশোনা, সায়েন্টিফিক স্টাডিজ। এই মহাবিশ্বে প্রত্যেক কারণের পেছনে একটা না একটা সায়েন্টিফিক কারণ থাকেই। আমাদের কাজ সেই সায়েন্টিফিক কারণটারই স্ট্রেস করা। আমরা প্রত্যেক জিনিসের বৈজ্ঞানিক কারণ অনুসন্ধানের চেষ্টা করি। এই যেমন ধরুন লাইফ আফটার ডেথ, হ্যাঁ, মৃত্যু পরবর্তী জীবন, এরও কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে। লাইফ আফটার ডেথ বা মৃত্যু পরবর্তী জীবন কথাটা শুনেই বরফের একটা শিহরণ নেমে গেল মার্থার শরীরে। সে বলে ফেলল, তার মানে তার মানে আপনি কি ভূতটুতের কথা বলতে চাইছেন? মার্থার প্রশ্নে কাঁধ ঝাঁকালেন মিস্টার পিটারসন। তারপর ঈষৎ হেসে বললেন, হ্যাঁ, আপনারা যাকে ভূত বলেন, অবশ্য যদি সেরকম কোনো অস্বাভাবিক অস্তিত্ব থাকেও কোথাও, এই দুনিয়ার কোথাও, তো তাকে আরো অন্য কোনো ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, অন্য কোনো নামেও ডাকা যায়, তাই না? এনিওয়ে, আপনার বান্ধবী শিউ আপনার এই কটেজটিতে থাকাকালীন কিছু অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, এবং সেই অভিজ্ঞতাগুলি তিনি আমাকে বলেও ছিলেন। মার্থা বলল, যেমন? উনি আমার কটেজের কি অভিজ্ঞতার কথা আপনাকে বলেছিলেন? কথাটা বলবার সময় মার্থার মুখটা কিরকম যেন ফ্যাকাশে দেখাতে লাগলো। মিস্টার পিটারসন বললেন, শিট, উনি নিজের অভিজ্ঞতার কোনো কিছুই কি আপনাকে জানাননি? ঠান্ডা গলায় মার্থা জানালো, না তো। তারপরেই তার মনে পড়ল গত সন্ধ্যায় ও নিজের ফোনে শিউয়ের কয়েকটা মিসড কল এসে পড়ে রয়েছে দেখতে পেয়েছিল। মার্থা ভেবে রেখেছিল পরে ওকে ফোন করবে, কিন্তু ভুলেই গিয়েছিল বেমালুম। ওহ গড, মনে মনে বিড়বিড় করল মার্থা। শিউও কি তাহলে এ বাড়িতে থাকাকালীন কিছু অনুভব করেছিল? তার সাথেও কি এমন কিছু ঘটেছিল যা তার সাথে গত রাতে ঘটল?
হ্যাঁ, শিউ এরকম কয়েকটা ঘটনার কথা বলেছিল শুরুর দিকে, যখন কটেজে সবে এসে উঠেছিল মার্থা। কিন্তু ওর সাথে যদি সত্যিই কিছু ঘটে থাকেও, তো ঈশ্বর করুন যেন দেখা যায় যে ওই সব কিছুর পেছনে একটা লজিক্যাল এক্সপ্ল্যানেশন আছে, ভূত ঠুত কিছু নয়, যেন ব্যাপারটা এরকমই দাঁড়ায়। ওদিকে মিস্টার পিটারসন বললেন, ওকে, আমি তাহলে শোনাচ্ছি আপনাকে। উনি কি ধরনের এক্সপেরিয়েন্স আপনার কটেজে গেইন করেছিলেন? তিনি বলেছিলেন যে আপনার কটেজের একটা ঘরে একটা বহু পুরনো, প্রায় অব্যবহৃত একটা ফায়ার প্লেস আছে। সেই ঘরেই শিউ ম্যাডাম রাত্রিবাস করতেন বলে তিনি আমায় জানিয়েছিলেন। আর সেই ঘরে ওই ফায়ার প্লেসের দেওয়ালের ভেতর থেকে কিরকম যেন অদ্ভুত শব্দ ভেসে আসতে শুনতেন তিনি প্রতি রাতে। শব্দটা এমন যেন কেউ নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে। মার্থার স্বস্তি ফিরে এলো। এরকম শব্দ তো সেও প্রতিদিন শোনে। তাই সে বলে উঠল, ও তো হামেশাই শোনা যায় রোজ রাতে। আমার মনে হয় কোনো ছোট আকারের প্রাণী, মেবি কোনো ইঁদুর বা পাখি টাকি চিমনির ভেতর বাসা বেঁধেছে। রাতে যখন মানুষের আওয়াজ থেমে যায়, তখন ওই প্রাণীটাই ওরকম শব্দ করে। আমার বাড়িওয়ালা ওই দেওয়ালটা প্লাস্টার করে বুঝিয়েও দিয়েছেন, তবু অবশ্য শব্দটা থামেনি। মার্থার কথায় আবার ঈষৎ হাসলেন মিস্টার পিটারসন। তারপর বললেন, আপনার মতো আমারও তাই মনে হতো, মার্থা আর্মস্ট্রং। কিন্তু শিউ আরো কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন রাতের ঠিক যে সময় ওই আওয়াজটা হতো, মানে শোনা যেত, ঠিক ওই বিশেষ সময়টায় ঘরের টেম্পারেচার অস্বাভাবিক রকম ফল করত। একেবারে মনে হতো যেন টেম্পারেচার হঠাৎ করেই হিমাঙ্কের নিচে নেমে গেছে। হাড় কাঁপানো শীতে অস্থির হয়ে উঠতেন আপনার বান্ধবী। ঘর এত শীতল হয়ে যেত যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলেও মুখ থেকে বাষ্পের মতো সাদা হিম বেরোতে দেখতেন উনি। পিটারসনের কথায় মার্থার মুখ আবার ফ্যাকাশে দেখালো। ঠিক এই ধরনের ব্যাপার তো সে গত রাতে, এমনকি ঘন্টা কয়েক আগেও প্রত্যক্ষ করেছে। গত রাতের আর আজকের সকালের অভিজ্ঞতার কথা সে এখন কি করে জানাবে এই লোকটিকে? কিন্তু যাই হোক, লোকটির সাথে এখন এই ব্যাপার নিয়ে কথা বলতে ওর মোটেও ভালো লাগছে না। সে কিভাবে এই লোকটির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় তার ফিকির খুঁজতে লাগলো। কিন্তু লোকটি যেন নাছোড়বান্দা। পিটারসন হঠাৎ বলে উঠলেন, শিউ ম্যাডাম লক্ষ্য করেছিলেন, এমনকি আপনি নিজেও কদিন আগে তাকে নাকি জানিয়েছিলেন যে ওই বাড়িতে আপনি মোটেও ভালো নেই। কতটা ঠিক বলছে কিনা? মার্থার এবার সত্যিই অসহ্য লাগতে লাগলো। সে বলল, দেখুন, আমি একজন সদ্য ডিভোর্সি, আর আমাকে লন্ডনের বাড়ি জমি সব বিক্রি বাটা করে দিয়ে এত দূরে এই গ্রামে চলে আসতে হয়েছে আমার 7 মাসের মেয়েকে নিয়ে। আপনিই বলুন না, এরকম সিচুয়েশনে কার মানসিক অবস্থা ঠিক থাকে বলুন? সেই কথাই আমি শিউকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু ও যদি এখন তার কারণ হিসেবে অন্য কিছু ভেবে নেয়, তাহলে আমার কিছু করার আছে বলুন? বলতে বলতে মার্থার কণ্ঠস্বর বেশ একটু রাগত শোনালো। সে চাইছিল এই লোকটা যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। তার ঝামেলা সে নিজেই বয়ে নিয়ে চলতে চায়। ওসব কোনো অলৌকিক ব্যাপার তার সাথে ঘটেনি কিছু। সে নিজেই ব্যাপারটা তলিয়ে দেখতে চায়। অ্যাকচুয়ালি কি ঘটেছিল তার সাথে গতকাল রাতে আর আজ সকালে? রান্নাঘরের আসবাবের অটোমেটিক্যালি স্থান পরিবর্তন, টেম্পারেচার ডাউন হয়ে যাওয়া, ফায়ার প্লেসের দেওয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ, এগুলোর পেছনে কি কারণ থাকতে পারে? কিন্তু কারণ যাই থাক, মার্থা চায় না বাইরের কোনো উটকো লোক ওর এসব ব্যাপারে নাক গলাতে আসুক। ওর নিজের সমস্যা ও নিজেকেই সলভ করতে হবে। তাই সে এবার বেশ কড়া গলায় পিটারসনকে বেশ 2-4 কথা শুনিয়ে দিল। পিটারসন কিন্তু তাতেও একটুও রাগ করলেন না ঠিকই, কিন্তু এবারে তাকে বেশ বিব্রত দেখালো। তিনি চুপ করে দাঁড়িয়ে থেকে মার্থার চড়া সুরে বলা কথাগুলো শুনছিলেন। মার্থা থামতেই তিনি হঠাৎ ফস করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আপনি আজ সকালে হঠাৎ
ওইভাবে ঘরদোর খোলা রেখে শুধুমাত্র একটা হ্যান্ডব্যাগ আর আপনার মেয়েকে নিয়ে অমন তড়িঘড়ি কটেজ ছেড়ে চলে গিয়েছিলেন কেন? পিটারসনের এই কথায় মার্থা ফের চমকে উঠল। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল লোকটার দিকে। পিটারসন আরো একটু যোগ করে দিতে গিয়ে বললেন, যতদূর জানি কোনো কারণে প্রচন্ড ভয় পেলেই মানুষ অমনভাবে বাড়িঘর ফেলে রেখে পালায়। অ্যাম আই রাইট, মার্থা আর্মস্ট্রং? এবার আর কোনো উত্তর দিতে পারল না মার্থা। হাঁ করে চেয়েই রইল পিটারসনের মুখের দিকে। এই লোকটা এত সব জানলো কি করে? এই লোকটা কি তাকে গোপনে ফলো করছিল নাকি? নাকি এই লোকটাই গত রাতে চুপিসারে ওর বাড়িতে ঢুকে অন্ধকারে ওকে আক্রমণ করেছিল? শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।